আমরা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ এবং বিজ্ঞানের 2 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। 1 রায় প্রদত্ত কোনটি ঝামা পাথর পিউমিস, 2 সেল হচ্ছে রূপান্তরিত শিলা, 3 হিমাটাইট আকরিকে প্রধান কি কি মৌল থাকে, লোহা আর অক্সিজেন, 4 প্রদত্ত কোনটি লব্ধ রাশি বেগ, 5 এসআই পদ্ধতি কত সালে আবিষ্কৃত হয়, 1960 সালে, 6 কেলভিন কোন রাশির একক উষ্ণতা, 7 উচ্চতা সাধারণত কোন স্কেলে মাপা হয়, সেন্টিমিটার, 8 মানুষের ডান ফুসফুসে কয়টি খণ্ড থাকে, 3টি, 9 কোনটি প্রাথমিক খাদ্য, ঘাসফড়িং, 10 হাতের বুড়ো আঙুলে কোন সন্ধি উপস্থিত, শ্যাডল সন্ধি, 2 দিয়েছে শূন্যস্থান পূরণ করো, আই তোমার বুকের মাঝখানে স্টারনাম অস্থি উপস্থিত, 2 মানব হৃদস্পন্দন মিনিটে 72 থেকে 80 বার, 3 পেশির সঙ্গে হাড়ের সংযোগ রাখে টেন্ডন, 4 স্কেলযুক্ত তরলের আয়তন মাপা পাত্রটির নাম হচ্ছে আয়তন মাপনী চোঙ, 5 এসআইতে বলের একক নিউটন, 6 একটি অচল অস্থিসন্ধি হচ্ছে করটির অস্থিসন্ধি। 3 আয়তে দিয়েছে ম্যাগমা লাভা এবং আগ্নেয় শিলার মধ্যে সম্পর্ক বলো। এইখান থেকে লিখবে যে মাটির গভীরে যত যাওয়া যায় তত চাপার উষ্ণতা তত বাড়ে। পৃথিবীর গভীরে চাপার উষ্ণতা এতই বেশি যে সেখানে পাথর থাকে তরল অবস্থায়, একে বলে ম্যাগমা। এই ম্যাগমা যখন কোনো পাথরের ফাটল বা পাহাড়ের মুখ দিয়ে বেরিয়ে আসে তখন তাকে বলে লাভা, আর বাইরে এসে এই লাভা শক্ত হয়ে জমে শক্ত হয়, এই জমাট বাঁধা লাভাকে বলা হয় আগ্নেয় শিলা। এটাই এখান থেকে এতটা হচ্ছে পারস্পরিক সম্পর্ক। 2 দিয়েছে সংকর ধাতু কাকে বলে, আর একটি উদাহরণ দাও। এই যে কোন ধাতুর সঙ্গে অন্য ধাতু বা অধাতু মিশিয়ে বিশেষ মাত্রায়, কোন ধাতুর সঙ্গে অন্য ধাতু বা অধাতু বিশেষ মাত্রায় মিশিয়ে গলিয়ে নেওয়া হয়, তরল মিশ্রণ ঠান্ডা হলে যে ধাতু পাওয়া যায় তাকে বলা হয় সংকর ধাতু। কয়েকটি সংকর ধাতু হচ্ছে তোমার যেমন স্টিল, স্টেনলেস স্টিল, ব্রোঞ্জ, এই যে কাঁসা বা পিতল, ব্রোঞ্জ, এগুলো হচ্ছে যেমন পিতল হচ্ছে তামার দস্তা দিয়ে তৈরি হয়, ব্রোঞ্জ তামা টিন মিশিয়ে তৈরি হয়, এগুলো হচ্ছে সংকর ধাতুর উদাহরণ। 3 দিয়েছে স্টিল কি, স্টিলের তৈরি ব্রিজ সহজে ভাঙে না কেন। স্টিল হচ্ছে লিখবে লোহার সঙ্গে সামান্য কার্বন মিশিয়ে যে ইস্পাত তৈরি করা হয় তাকে বলা হয় স্টিল। লোহা দিয়ে ব্রিজ তৈরি হলে তা গাড়ি চলাচলে ভেঙে পড়তো, ইস্পাত দিয়ে ব্রিজ কিন্তু সহজে ভেঙে পড়ে না, কারণ ইস্পাত হচ্ছে লোহার চেয়ে শক্ত এবং অনেক টান সহ্য করতে পারে, তাই জন্য ইস্পাতের তৈরি ব্রিজ সহজে ভেঙে পড়ে না, বা স্টিলের তৈরি ব্রিজ সহজে ভেঙে পড়ে না। স্টিল যা ইস্পাত তাই। তো লিখবে যে লোহার সঙ্গে স্টিল কি, লোহার সামান্য কার্বন মিশিয়ে যে ইস্পাত তৈরি করা হয় তাকে স্টিল বলা হয়, আর স্টিল ইস্পাত বা স্টিল লোহার চেয়ে শক্ত এবং অনেক টান সহ্য করতে পারে, সেই জন্য স্টিলের তৈরি ব্রিজ ভেঙে পড়ে না। 4 দিয়েছে জীবাশ্ম জ্বালানির প্রয়োজনীয়তা কি। এই যে জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েলের ব্যবহার, এক হচ্ছে তোমার জ্বালানি হিসাবে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করা হয় বিদ্যুৎ উৎপাদনে, তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা পুড়িয়ে যে তাপ পাওয়া যায় সেই তাপকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। তারপরে হচ্ছে রাসায়নিক পদার্থ তৈরিতে বাতাসের অনুপস্থিতিতে কয়লাকে বেশি উষ্ণতায় গরম করা হলে কঠিন অবশেষ আর তরল গ্যাস পাওয়া যায়, এই কঠিন অবশেষ ধাতু নিষ্কাশনের কাজে লাগে। তরলের মধ্যে প্রধান হচ্ছে আলকাতরা, এর থেকে বহু দরকারি জৈব যৌগ আলাদা করা হয়, গ্যাস মিশ্রণকে শোধন করে নিয়ে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। এগুলো সব 2 নম্বরের। 5 দিয়েছে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি, মিথেন, আর সিএনজি সম্পূর্ণ নাম লেখো, এটা আছে 62 পাতায়। এই যে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন, আর সিএনজির পুরো নাম হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। 6 দিয়েছে দৈর্ঘ্য কি রাশি এবং কেন। এই যে দৈর্ঘ্য হচ্ছে মৌলিক বা প্রাথমিক রাশি, কারণ এই রাশি অন্য কোনো রাশির উপরে নির্ভর করে না, সেই জন্য এটাকে বলা হয় মৌলিক বা প্রাথমিক রাশি। তাহলে দৈর্ঘ্য হচ্ছে মৌলিক বা প্রাথমিক রাশি, কেন না এই রাশি অন্য কোনো রাশির উপরে নির্ভর করে না। 7 দিয়েছে শক্তি কি, এর 2টি প্রকার লেখো। এই যে কাজ করার সামর্থ্যকে বলা হয় শক্তি, আর এই যে শক্তির প্রকারভেদ, এটা হচ্ছে গতিশীল অবস্থায় বস্তুর মধ্যে এই 2টি প্রকারভেদ, একটা হচ্ছে গতিশক্তি
আর একটা হচ্ছে স্থিতিশক্তি, এই যে স্থিতিশক্তি, গতিশক্তি আর স্থিতিশক্তি। স্থিতিশীল অবস্থায় বস্তুর মধ্যে যে শক্তি কাজ করে সেটাকে স্থিতিশক্তি বলা হয়ে থাকে, আর গতিশীল বস্তুর মধ্যে যে শক্তি কাজ করে সেটাকে গতিশক্তি বলা হয়। 8 দিয়েছে সকল শক্তির উৎস হচ্ছে সূর্য, সংক্ষেপে সত্যতা ব্যাখ্যা করো। আচ্ছা, আমাদের এখানে এই উত্তরটা কিন্তু 2 নম্বরে চেয়েছে, এখানে রায়মার্টিনে দেয়া আছে, এটার মান হচ্ছে এই যে 3 নাম্বার দেয়া আছে এখানে, এই যে 3 নাম্বার দেয়া আছে। তাহলে বলছে পৃথিবীর সব শক্তি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সূর্য থেকে আসে। তো এখানে আমাদের টোটাল 5টা পয়েন্ট আছে, আমরা মোটামুটি দুটো বলে নিই, 1 আর 2 এরটা বলে নেবো। যে সূর্যের আলো এবং অন্যান্য উপাদানের সাহায্যে সবুজ উদ্ভিদ খাদ্য তৈরি করে। এই খাদ্যের মধ্যে সৌরশক্তি, রাসায়নিক শক্তি বা স্থিতিশক্তি রূপে জমা থাকে। প্রাণীরা এই খাদ্য গ্রহণ করে জীবন ধারণের জন্য প্রয়োজনীয় শক্তি পায়। আর 2 হচ্ছে কাঠ, কয়লা, পেট্রোল, ডিজেল প্রভৃতি জ্বালানি পুড়িয়ে তাপশক্তি পাওয়া যায়। এগুলোরও মূল উৎস হচ্ছে সূর্য। আর বহু কোটি বছর ধরে মাটির নিচে চাপা পড়ে থাকা উদ্ভিদ ও প্রাণীদেহ যথাক্রমে কয়লা, খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসে রূপান্তরিত হয়। কয়লা পুড়িয়েই আমরা তাপশক্তি পাই। এছাড়া হচ্ছে সূর্যের তাপে জলাশয়, নদী, সমুদ্রের জল বাষ্পীভূত হয়ে মেঘের সৃষ্টি হয়। মেঘ থেকে যে বৃষ্টিপাত হয় সেই জলস্রোতকে কাজে লাগিয়ে টারবাইন ঘুরিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। আচ্ছা, এটা 2 নম্বরের আছে সেই জন্য একটুখানি বললাম। 9 বলেছে লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো। এটা আছে বইয়ের 95 পাতায়। লিখবে প্রতিটি ট্রফিক লেভেলে গৃহীত শক্তির প্রায় 10% পুষ্টি স্তরে জীবদেহ গঠনের কাজে লাগে, যা পরবর্তী ট্রফিক লেভেলে জীবেরা গ্রহণ করতে পারে। এটাই হচ্ছে লিন্ডেম্যানের 10% সূত্র। 10 দিয়েছে অনবীকরণযোগ্য শক্তি কাকে বলে, উদাহরণ দাও। অনবীকরণযোগ্য বা প্রচলিত বা চিরাচরিত শক্তির উৎস, যেসব শক্তির উৎস ব্যবহারের ফলে একবার নিঃশেষিত হয়ে গেলে আর সেটি পূরণ করা সম্ভব হয় না, তাদের অনবীকরণযোগ্য শক্তির উৎস বলে। যেমন কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি। দীর্ঘদিন কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি উৎসগুলি থেকে শক্তি সংগৃহীত হয়ে আসছে বলে এদের চিরাচরিত বা প্রচলিত শক্তির উৎস বলে। এরপরে আছে 11 বলেছে চাপ কি, এসআইতে চাপের একক কি। এটা আছে 101 পাতায়। একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলই হলো চাপ। তাহলে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল হলো চাপ। চাপের এসআই একক হচ্ছে, যে এসআই পদ্ধতিতে চাপের একক 1 পাস্কাল বা 1 পিএ। 12 বলেছে রোহিত রক্তকণিকার কাজ কি আর রক্তের রং লাল কেন। আচ্ছা, এটা বইয়ের 112 পাতায় আছে, তো আমি রায়মার্টিন থেকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, লোহিত রক্তকণিকার কাজ লিখবে যে ফুসফুসের কাছ থেকে অক্সিজেনকে নিয়ে পৌঁছে দেয় শরীরের নানা জায়গায় পৌঁছে দেয়। আর ওর সাথে যেটা আছে যে রক্তের রং লাল কেন, লিখবে রক্তে হিমোগ্লোবিন নামক লাল রঙের শ্বাসসংযোগ থাকায় রক্তের রং লাল হয়। তাহলে রক্তে হিমোগ্লোবিন নামক শ্বাসসংযোগ থাকায় রক্তের রং লাল হয়। 4 আয়তে আছে স্পর্শহীন বল কাকে বলে, উদাহরণ সহ ব্যাখ্যা করো। স্পর্শহীন বল কাকে বলে, লিখবে প্রত্যক্ষ সংযোগে না থাকা দুটি বা তার বেশি বস্তু সমূহের মধ্যে ক্রিয়াশীল বলকে স্পর্শহীন বল বলে। যেমন এক হচ্ছে একটি চুম্বক নিয়ে তার কাছাকাছি কোনো লোহার পেরেক রাখলে দেখা যায় পেরেকটিকে স্পর্শ না করেও চুম্বকটি পেরেকটিকে আকর্ষণ করছে, এই বলকে বলা হয় চৌম্বক বল। আবার একটা রবারের বলকে হাত থেকে ছেড়ে দিলে বলটি কোনো এক অদৃশ্য বলের টানে নিচের দিকে পড়তে শুরু করে, এক্ষেত্রে এই বল প্রয়োগ করে পৃথিবী, একে বলা হয় অভিকর্ষ বল। আর একটা আছে দুটি বিন্দু আধানকে নির্দিষ্ট দূরত্বে রাখলে আধান দুটির মধ্যে একটি আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করে, এটা স্থির তাড়িতিক বল, যা স্পর্শ ছাড়াই ক্রিয়া করে। তাহলে চৌম্বক বল, অভিকর্ষ বল, স্থির তাড়িতিক বল এগুলো হচ্ছে স্পর্শহীন বল। 2 বলেছে খাদ্য শৃঙ্খল কি আর একটি বনের খাদ্য শৃঙ্খল ছকের তীর চিহ্ন দিয়ে দেখাও। খাদ্য শৃঙ্খল কাকে বলে, লিখবে যে পদ্ধতিতে সূর্য থেকে প্রাপ্ত শক্তি উৎপাদক থেকে পর্যায়ক্রমে খাদ্য খাদক সম্পর্কের মাধ্যমে বিভিন্ন প্রাণীগোষ্ঠীর মধ্যে প্রবাহিত হয়ে শক্তি প্রবাহের ধারাবাহিকতা বজায় রাখে তাকে খাদ্য শৃঙ্খল বলে। এখানে আমাদের যে খাদ্য শৃঙ্খল বলেছে একটি বনের খাদ্য শৃঙ্খল বলেছে। আচ্ছা, একটি বনভূমির খাদ্য শৃঙ্খল যেমন সবুজ উদ্ভিদ, বিরুৎ বা গুল্ম উৎপাদক, হরিণ প্রথম শ্রেণীর খাদক, বাঘ দ্বিতীয় শ্রেণীর খাদক। তো এইটা দিয়ে দেবে, এইভাবে যেভাবে লেখা আছে এইভাবে এখানে আমাদের ছকের সাহায্যে বলেছে আর তীর চিহ্ন দিয়ে তো এইভাবে লিখে দেবে। 2 দিয়েছে দ্বিপত্র কপাটিকা হৃৎপিণ্ডের কোথায় থাকে আর কোথায় উপস্থিত, এর কাজ কি, এটি একমুখী কেন।
লিখবে দ্বিপত্র কপাটিকা বা মিট্রাল বা বাইকাসপিড কপাটিকা বাম অলিন্দ আর বাম নিলয়ের সংযোগস্থলে অবস্থিত। এর কাজ হচ্ছে বাম অলিন্দ থেকে বেশি অক্সিজেনযুক্ত রক্তকে বাম নিলয়ে প্রেরণ করে আর একমুখী, কারণ এটা বিপরীত দিকে রক্তকে ফিরে আসতে বাধা দেয়। মানে অলিন্দ থেকে নিলয়ের দিকে মুক্ত হয়, কিন্তু নিলয় থেকে অলিন্দে রক্ত আসতে বাধা দেয়, তাই এটি একমুখী। চারেতে দিয়েছে অতিকায়ত্ব আর বামনত্ব রোগের কারণ লেখো আর দাঁতে সাদা ছোপ সৃষ্টির কারণ কি। আচ্ছা, প্রথমে আছে অতিকায়ত্ব বা জাইগান্টিজম। এই যে অতিকায়ত্ব, শিশু অবস্থায় গ্রোথ হরমোনের ক্ষরণ বেশির জন্য অতিকায়ত্ব বা জাইগান্টিজম রোগ দেখা দেয়। তাহলে জাইগান্টিজম রোগের কারণ হচ্ছে গ্রোথ হরমোনের অধিক ক্ষরণ, আর বামনত্ব হচ্ছে গ্রোথ হরমোনের কম ক্ষরণ। এই যে গ্রোথ হরমোন কম ক্ষরিত হলে ডোয়ার্ফিজম বা বামনত্ব রোগ দেখা দেয়। আর দাঁতে সাদা ছোপ সৃষ্টির কারণ জানতে চেয়েছে। এই যে দাঁতের সাদা ছোপের কারণ হচ্ছে ফ্লুরাইডের বিষক্রিয়া। দাঁতের সাদা ছোপের কারণ হচ্ছে ফ্লুরাইডের বিষক্রিয়ার জন্য দাঁতে সাদা ছোপের সৃষ্টি হয়। 5 দিয়েছে বায়ুশক্তি কি, উদাহরণ সহ এর কার্য ব্যাখ্যা করো। লিখবে ঝড়ের প্রচন্ড গতির জন্য বায়ুর মধ্যে গতিশক্তির যোগান হয় এবং ফলে তা কাজ করার সামর্থ্য লাভ করে, একে বায়ুশক্তি বলা হয়ে থাকে। আর এর সাথে যেটা দিয়েছে যে উদাহরণ সহ এর কার্য ব্যাখ্যা করো। বায়ুশক্তির জন্য ঝড়ে কখনো কখনো বাড়ির ছাউনি উড়ে নিয়ে যায়, ঘর বাড়ি ভেঙে ফেলে, গাছ বা গাছের ডাল ভেঙে ফেলে, বায়ুর গতিশক্তিকে কাজে লাগিয়ে পালতোলা নৌকা চালানো হয়। 6 দিয়েছে ফসিল কিভাবে তৈরি হয় তার একটি সংক্ষিপ্ত বর্ণনা দাও। এইখান থেকে লিখবে যে সামুদ্রিক প্রাণীর মৃত্যুর পর মৃতদেহ সমুদ্রের তলদেশে জমা হয়, কালক্রমে তাদের দেহাবশেষে নানা পরিবর্তন ঘটে। সর্বপ্রথমে প্রাণী দেহের নরম অংশগুলো নষ্ট হয়ে যায়, এরপরে অবশিষ্ট হাড়ের ওপর ধীরে ধীরে পলি জমতে থাকে। কোটি কোটি বছর ধরে নানা পরিবর্তন, পলিরাশি, প্রবল চাপ আর ভূ অভ্যন্তরের তাপে ঘটে পলিমধ্যস্থ প্রাণীদের দেহাবশেষ একসময় পরিবর্তন ঘটে, দেহাবশেষ একসময় পাথরে পরিণত হয়। পাথরে পরিণত হওয়া দেহাবশেষগুলিকে জীবাশ্ম বা ফসিল বলা হয়। তবে সব জীবাশ্মই পাথুরে দেহাবশেষ নয়। লুপ্ত হয়ে যাওয়া প্রাণীর পায়ের ছাপ, গাছে জমাট বাঁধা রজনের মধ্যে আটকে পড়া পোকার দেহ, এসবকে আমরা ফসিল বলি।